ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আর প্রথমেই রাসেল ভাই এবং মাসুম ভাইকে আমি জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা, এবং সেই সাথে রেডিও 14 যারা লিসেনার্স আছেন এবং ভূত এফএম যারা লিসেনার্স তাদের সবাই জানাচ্ছি অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি সর্বপ্রথম যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের পুরনো ঢাকার একটা ঘটনা, এবং একটা বাসার সাথে রিলেটেড এই ঘটনাটা। এবং এই বাসাটা এখন বর্তমানে কোথায় আছে সেটা এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, হয়তো বা সেটা শাখারি বাজার অথবা তাঁতি বাজারের কোনো একটা জায়গায় এখনো বাসাটা রয়েছে। কিন্তু বর্তমানে বাসাটা একটা 4 তলা বিল্ডিং, কিন্তু এর আগে বাসাটা একটা অনেক পুরনো একটা বাসা ছিল, এবং সেটাকে ভেঙে তারা এখনকার অবস্থায় নিয়ে আসে। আর এই বাসার মালিক যে ছিল এখনো অবশ্য মালিক আছে সেটা উনি হচ্ছেন একজন পুরনো হিন্দু জমিদার। তো উনি ছিলেন একজন হিন্দু জমিদার, এবং ওনাদের বাসাটা যখন প্রথমে পুরনো ছিল কনস্ট্রাকশন করানোর আগে, তখন এই বাসাটার একটা স্পেসিফিক নাম সবাই জানতো, এবং এই বাসাটার নাম ছিল যে মন্দির আলা বাড়ি। কেননা বাসাটা অনেক পুরনো, অনেক দেয়ালগুলো অনেক পুরনো ছিল, দেখতেও প্রায় ব্রিটিশ আমলের বাসাগুলোর মতো ছিল। এবং সব থেকে যেটা মানে দেখার বিষয় ছিল সেটা ছিল যে মানে ছাদের উপরে, 3 তলা ছাদের উপরে যে ওদের যে চিলেকোঠা ছিল সেটার উপরে মানে 4টা গম্বুজের মতো ছিল, সেটা ঠিক মন্দিরের মতো। এই জন্য অনেকেই সেই বাসাটাকে মন্দির আলা বাড়ি নামেও ডাকতো। তো সেই বাসাটাকে যখন ভেঙে মানে কনস্ট্রাকশনের জন্য ফাউন্ডেশন দেওয়া হবে, ঠিক তখনই তারা যেটা পায় যে মাটি যখন খোঁড়া হয় ফাউন্ডেশন দেওয়ার জন্য, তখন তারা ওই বাসাটার নিচ থেকে প্রায় 7টা কুয়া পায়। এবং সব থেকে অবাক বিষয় ছিল প্রত্যেকটা কুয়াই ছিল তখন জীবন্ত। এত পুরোনো দিনের বাড়ি, মানে জীবন্ত কুয়া পাওয়াটা মানে একটা অবাক বিষয় ছিল। এবং প্রত্যেকটা কুয়া থেকে নাকি প্রচুর পানি বেরোচ্ছিল। তো তারা তারপর এই কুয়াগুলোকে মানে মাটি দিয়ে ভরাট করে পরে সেখানে একটা বর্তমানে যে বিল্ডিং সেটাকে দাঁড় করায়। তো যখন এই বাসাটাকে ফার্স্টে বানানো হয়, তারপর যে বাসার যে মালিক, যে হিন্দু জমিদার ছিলেন, তারা সবাই বাসায় উঠে স্থায়ীভাবে থাকা শুরু করে। তো প্রথমেই বেশ কয়েকদিন মানে কোনো সমস্যা হয়নি, বাসায় সব ঠিকই ছিল। কিন্তু একদিন হঠাৎ করে যে বাসার যে ওনার, সে হঠাৎ করে রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলো। এবং সেই স্বপ্নটা এরকম ছিল যে সে তার বাসার যে 4 তলার ছাদ, সেখান থেকে প্রত্যেকদিন রাতেই নাকি দেখতো যে তাকে কেউ একজন মানে গলা চেপে ছাদ থেকে ফেলে দিচ্ছে। এবং সেটা ছিল অনেক ছোট্ট একটা বামুনের মতো মানুষ, এবং তাকে গলা চেপে ফেলে দিত এবং তাকে বলতো যে তুমি কাজটা ভালো করোনি। তো এরকম সে প্রায় অনেক দিন, প্রায় 7 থেকে 8 দিন একই স্বপ্ন বারবার দেখতো। কিন্তু তখন সে বুঝতো যে মানে হয়তো বা কোনো রিজন আছে এটার পিছনে, কেননা এই বাসাটা অনেক পুরনো দিনের ছিল, এবং তাদের যে বাপ দাদার যে মানে কোনো একটা হয়তো সমস্যা আগে থাকতেই পারে। তো তারপর সে যেটা করলো যে বাসায় অনেক পুরোহিত ডেকে আনলো, তারপরে সে বাসায় অনেক পুজো দিল। কিন্তু তারপরে যেটা হলো যে এই স্বপ্নটা সার দেখা বন্ধ ঠিকই হলো, মানে সে আর এই স্বপ্নটা দেখলো না ঠিকই, কিন্তু কিছুদিন পর পর বাসার যে যারা যারা সদস্য ছিল তারা মানে হুটহাট করে কিছু ছোটখাটো অদ্ভুত অদ্ভুত জিনিস বাসায় দেখতো। এবং সেটা হচ্ছে যে অনেক সময় ছোট ছোট বাচ্চার কান্নার শব্দ সেই বাসা থেকে শোনা যেত হঠাৎ করে। এবং মাঝে মাঝে কি হয়তো বা যখন সিঁড়ি দিয়ে উঠতো উপরে দিয়ে, তখন দেখতো যে কোন একটা কালো ছায়া এপাশ থেকে ওপাশে চলে গেছে। এরকম অনেক ঘটনাই ভাইয়া মানে ওখানে তখন জানা যায়। এই ওই বাসাটার মানুষ যারা ছিল তারা দেখতো। আর সব থেকে বেশি কমন যেটা ছিল, যখন কেউ ওই বাসার রুমগুলোতে একা থাকতো, মানে সম্পূর্ণ একা, যখন লাইট অফ করে ঘুমাতে যেত, একটা অদ্ভুত শব্দ তাদের কানে আসতো, সেটা হচ্ছে কেউ অনেক জোরে জোরে নাক ডাকছে। এরকম অনেক কমন ঘটনাই বাসার যারা যারা থাকে তারা সবাই মোটামুটি ফেস করছে। কিন্তু এখন স্পেসিফিক একটা ঘটনা আমি শেয়ার করবো, সেটা হচ্ছে ওই বাসার 4 তলায় একটা খ্রিস্টান ভাড়াটিয়া ওঠে, মানে খ্রিস্টান দম্পতি ওঠে, তারা এই ঘটনাটা ফেস করে। এবং তারা যখন ফার্স্ট ডে ওই বাসায় থাকা শুরু করে, প্রথম প্রথম তারাও মানে কোনো সমস্যা আসলে কিছু একটা দেখেনি। কিন্তু একদিন রাত্রে নাকি যে হাজবেন্ড ছিল, মানে তার হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ ওই বাসাটায় রাতে থাকতো, ওই রুমটাতে, 4 তলার যে ফ্ল্যাটটাতে সেখানে থাকতো। একদিন রাতে হাজবেন্ডকে সম্পূর্ণ একা সেই বাসাটাতে রাতে থাকতে হয়। তো ঠিক যখন সে রাত্রে মানে তার রুমে ঘুমিয়েছিল, তখন প্রায় গভীর রাত্রের দিকে সে একটা অদ্ভুত শব্দ তার কানে আসতো। সেটা হচ্ছে যে হঠাৎ করে মানে পানি পড়া শব্দ, ঝপঝপ ঝপঝপ করে পানি পড়া শব্দ। তখন সে চিন্তা করলো এত রাত্রে মানে পানি কোত্থেকে আসবে। সে ভালো মতো শব্দটাকে শুনলো, এবং সে দেখলো যে এটা আসলে বাইরের থেকে না, এটা হচ্ছে তার রুম থেকে আসলে আসতেছে। এবং এই শব্দটা তার পাশের রুম থেকে আসতেছে, সেটা তার বাথরুম থেকে আসতেছে। মনে হচ্ছে কেউ সেই বাথরুমে গোসল করছে। এবং সেই গোসল করাটা এমন যে ভাইয়া, যে কেউ যদি মগ থেকে পানি নিয়ে বালতি দিয়ে গোসল করে, ঠিক যেরকম শব্দ হবে, ঠিক সেরকম ঝপঝপ করে শব্দ হচ্ছে একটু পরপর। সে তখনও
মানে কিছু বুঝতে পারেনি আসলে কি হচ্ছে। সে চিন্তা করে যে আমি পাশের রুমে যেয়ে দেখি, কেননা বাসায় তখন একদম খালি ছিল, তার ওয়াইফও বাসায় ছিল না। এই শব্দ কোত্থেকে আসবে আসলে? সে বাথরুমের সামনে গেল এবং দেখলো যে বাথরুমের গেটটা অর্ধেক ভেড়ানো এবং বাথরুমের লাইটটা তখনও জ্বলছিল। এমনকি সে যখন বাথরুমটা থেকে 2 হাত দূরে, ঠিক তখন তার মনে হচ্ছিল যে বাথরুমের ভিতরে কেউ দিব্যি গোসল করছে। পানির ঝপঝপ শব্দ সে তখনও শুনছিল। কিন্তু যখন সে বাথরুমের গেটটাকে ধাক্কা দিয়ে সরালো, সে যে ভিতরে কিচ্ছু নেই এবং ফ্লোরটা সম্পূর্ণ শুকনা, 1 ফোঁটা পানিও সেই ফ্লোরে ছিল না এবং বালতিগুলো সম্পূর্ণ উল্টানো ছিল। তো এটা দেখার পরে সে বেশ ঘাবড়ে গেল। আর এই বাসার কিছু কিছু স্পেসিফিক ঘটনাগুলো সে আগে থেকেই জানতো এবং সে তখন ভয় পাওয়া শুরু করলো যে ব্যাপারটা কি আসলে, এই শব্দ আমি কোত্থেকে পেলাম। সে সাথে সাথে বাথরুমের গেটটা লক করে দিল এবং লাইটটাকে অফ করে তার পাশের রুমে সে ঘুমাতে চলে গেল। সে বেশ কিছুক্ষণ ঘুমালো। ঠিক তার কিছুক্ষণ পরে আবারও একই ধরনের শব্দ আবারও সে শুনতে শুরু করলো, সেই পানির ঝপঝপ শব্দ, এবং মনে হচ্ছে কেউ আবারও সেই বাথরুমে আবারও গোসল করছে। কিন্তু এইবার আর তার সাহস হলো না। সে চিন্তা করলো যে না, এইবার আমি আর পাশের রুমে যেয়ে দেখবো না। আর এখানে আমি আরেকটা কথা বলবো, মানে সেই যে বেডরুমটাতে ঘুমাচ্ছিল সে তার রুমে ওই আমরা যে ডিম লাইট যেটাকে বলি, সেই রকম একটা লাইট জ্বালানো ছিল তার রুমে, মানে ঘুটঘুটে অন্ধকার ছিল না। আর তার যে বেডটা ছিল সেটা হচ্ছে আপনার অনেক উঁচা এবং নিচে যে খালি জায়গা থাকে, মানে বক্স খাট না, এরকম একটা বেডে সে ঘুমাচ্ছিল, মানে নিচে খালি জায়গা। তো সে চিন্তা করলো যে না, এবার আমি আর পাশের রুমে, মানে খাটটা অনেকটা এরকম যে খাটের নিচে ঢোকা যায়। হ্যাঁ রাইট, হ্যাঁ এরকম, মানে এরকম পুরান ঢাকায় আমাদের এরকম খাট এখনো রয়েছে। ওকে। তো সে চিন্তা করলো যে না, আমি আর পাশের রুমে যেয়ে দেখবো না। আর সে তার মানে সে সাহসটা হারিয়ে ফেলছিল। সে চিন্তা করলো যে না, আমি একদম আমার বেডরুমের দরজা খুলে একদম নিচে চলে যাব, মানে নিচে গিয়ে কাউকে যদি পাই তখন কাউকে ঘটনাটা শেয়ার করব, মানে একা সে আর থাকতে পারতেছিল না ভয়ে। তো সে যেটা করলো যে খাট থেকে যখন সে নামতে যাবে তখন সে যেটা দেখলো যে তার খাটের নিচ থেকে 2টা পায়ের পাতা বের হয়ে আছে এবং সেটা অনেকটা এরকম, যদি খাটের নিচে কোনো একটা লাশকে রেখে দেওয়া হয় এবং সেটা যদি 2টা পায়ের পাতা বের হয়ে থাকে ঠিক যেমন দেখাবে ঠিক সেরকম। আর ওই 2টা পায়ের পাতা এত মোটা ছিল এবং কালো ছিল যে মানে সেটা দেখে প্রচুর ভয় পেয়ে গেল এবং তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছিল না। সে ডিম লাইটের মৃদু আলোয় এই জিনিসটা দেখার সাথে সাথে বিছানা থেকে নামার সাহস আর পেল না। সে বিছানায় তার একটা কম্বল ছিল, সেই কম্বলটা মানে মুখের উপর নিয়ে রাখলো যাতে আর কিছু সে দেখতে না পারে, কোনো কিছু যদি আরো ঘটে সে যাতে এগুলো দেখতে না পারে। এবং সে যেটা করলো যে একটু পরে যখন সে কম্বলটা তার মুখ থেকে সরাতে যাবে তখন দেখলো যে সেটা সরানো যাচ্ছে না। মনে হচ্ছে তার উপরে কেউ চেপে বসে আছে, কোন একটা অশুভ শক্তি তার উপরে চেপে বসে আছে এবং তাকে দম আটকে মেরে ফেলার চেষ্টা করতেছে। তখন সে প্রচুর মানে চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর, সে কিছুতেই নিজেকে ছাড়াতে পারলো না। সে অনেক মানে যেটা করলো যে অনেক মানে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সে আর মানে রেহাই পেল না। হঠাৎ একটা সময় তার আর কিছু খেয়াল নেই তার সাথে কি হয়েছিল, এবং যখন ভোর হয় ঠিক ভোরের দিকে সে যখন দেখে যে সে তার রুমের মেঝেতে পড়ে আছে এবং তার রুমের যা যা আসবাবপত্র ছিল, বিছানার চাদর, এগুলো সবকিছু মানে এলোমেলো, মনে হচ্ছে রুমটার ভিতরে এসে কেউ মানে সবকিছু তছনছ করে গেছে এরকম মনে হচ্ছে। এবং সবকিছু প্রত্যেকটা জিনিস ভাই মানে ওলট পালট করা ছিল তখন, মানে রুমের ভিতরে মনে হচ্ছে কেউ মানে এই রুমে থাকাটা মানে কেউ পছন্দ করতেছে না, এরকম কিছু একটা। এর পরদিন সেই বাসার মালিককে এই ঘটনাটা জানায় এবং সেইখান থেকে মানে তার মানে যা যা ছিল সেখান থেকে মানে সে আর থাকে নাই, সে বাসাটা আর ভাড়া থাকে না এবং সেখান থেকে সে চলে যায়। এই ঘটনাটা আমাকে ওই শাঁখারি বাজারের এক পরিচিত এক লোক আমাকে শেয়ার করে, তো ওই ঘটনাটা আমি শেয়ার করলাম। মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করছেন বাবু ভাই, তিনি তার জীবনের ঘটনাগুলো বলবেন এবং আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। Thank you, Russell bhai, and happy new year to everyone, all the listeners. আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড, ওনার নামটা সঙ্গত কারণে বলতে যাচ্ছি না। ওনার বাসা হচ্ছে মিরপুর পাইকপাড়ায় এবং ওনার বাসায় ঘটে যাওয়া কিছু ঘটনা এবং বাসা নিয়ে আর কি। তো ওনার বাসাটা হচ্ছে মিরপুর পাইকপাড়ায়। এটা বেশ পুরনো বাসা বলা চলে, প্রায় 40 years এর কাছাকাছি আর কি বাসার বয়স। তো বাসাটা প্রথম দিকে এটা কোনো হন্টেড কোনো ঘটনা ছিল না, এটা নর্মালি ছিল। তো ওনারা ওই বাসার মধ্যে একটা গাছ লাগান। তো গাছ লাগানোর পরে মানে গাছটা সম্ভবত কামরাঙা গাছ হয়তো, হ্যাঁ, এই গাছটা লাগানোর পর গাছটা বড় হওয়ার পর থেকে যত ভৌতিক জিনিসপত্র শুরু হয় বাসায়, মানে সামথিং লাইক স্পুকি টাইপের কিছু ঘটনা ঘটে। তো এর মধ্যে বাসাটার প্রথম ঘটনাটা যেটা বলি, ওনার চাচা ওই বাসায় থাকতো এক সময়। তো চাচা
প্রায় রাতে একটা জিনিস ফিল করতো। একটা রুম ছিল, রুমটার মধ্যে শোয়ার পরে জিনিসটা আমাদের মাসুম ভাই মাঝে মাঝে ফিল করে স্টুডিওতে, যে উনার বুকের উপরে মনে হতো হঠাৎ মানে ভারী কোনো মানুষ, মানে লোমশ কোনো মানুষ এসে ওনার বুকে উঠে বসতো এবং ওনার হাত পা টেনে ধরতো। এই যে তো অনেকে আবার ওই যে বোবা ধরা বলে, কিন্তু আমি অনেকের শুনেছি ঠিক জিনিসটা এমনও নাকি না। না, এবং ওই চাচা উনি সজ্ঞানে থাকতেন। উনি যখনই ওনার বুকে, এবং উনি মানে স্পেসিফিকলি বর্ণনা করছে যে যে উঠে বসতো সে বেশ বড় টাইপের একজন মানুষ, লোমশ টাইপের, এবং ওনার বুকে উঠে পড়ে ওনার হাত পা টেনে ধরে রাখতেন। উনি একটু নড়তে পারতো না, শব্দ করতো, এবং মানে প্রচন্ড উনি গড় গড় করে শব্দ করতো, বাট নড়তে পারতো না। এনিওয়েজ, তো উনি তখন শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যেটা করে, আপনার কাজের মানুষ যারা আছে বাসার, এরকম দুটো কাজের মানুষকে বলতো, তোমরা আমার বাসার আমার রুমের বাইরে থাকবা, আমার যদি এরকম ফিল হয় তোমরা যখন গোঙানি শুনবা তখন এসে আমাকে ঘুম থেকে উঠাবা। এবং কাজের মানুষ এরকম কয়েকবার করছে কাজটা। সেটা করার পরে দেখা যাচ্ছে যে একদিন উনি ভয়ঙ্কর কিছু ওনার সাথে ঘটে। ওই দিন উনি একলা ছিল ওই বাসায়, এবং এই ঘটনার পর থেকে উনি বাসা থেকে চলে যায়, এবং ওই বাসায় উনি আর কখনই আসে না। এখনো নাকি দেখা করতে আসলে দূর থেকে আসে, 1 ব্লক দূরে গাড়ি রেখে উনি ওখানেই ডাকে, ওখানে কথা বলতে ওখান থেকে চলে যায়, বাসায় আর ঢোকে না। তো বুঝতে পারছেন, একজন বয়স্ক মানুষ, তিনি বাসায় আর ঢোকে না। সো দেয়ার ইজ সামথিং ভেরি ব্যাড স্পুকি হ্যাপেন টু হিম, যেটা উনি কারোর সাথে আলোচনাও করে না এখনই। তো যেটা হয়, একদিন ওই বাসায় আমাদের ফ্রেন্ড বিয়ে করেন, ভাবি দেশের বাইরে থাকেন। তো ভাবি যখন বাসায় আসেন, একদিন রাতে ওনারা ছাদে যান সন্ধ্যার সময়। ছাদে কিছুক্ষণ সময় কাটায় গল্প করে, যখন সন্ধ্যা হয়ে আসতেছে তো এই সময় বাসায় নামে। তো যখন নেমে আসছে ওনারা দুজন, তো মনে হচ্ছে যে ওনাদের মাঝখান থেকে একটা বাতাসের মতো কিছু একটা প্যাস করে গেছে। তো এটা প্যাস করে যাওয়ার পর ওনার ভাবির কাছে একটু স্পুকি লাগে ব্যাপারটা, মানে কেমন দিন লাগে ওনার কাছে, মানে গা শিরশিরানি একটা ব্যাপার। তো ওনারা যখন নেমে আসে, সিঁড়ির গোড়ায় দেখা হয় ওনার এক চাচার সাথে। তো তিনি বলেন যে তোমরা উপর থেকে আসছো, তুমি দাঁড়াও। উনি খুব পরেশগার টাইপের মানুষ। উনি যেটা করে, ভাবির কপালে হাত দিয়ে দোয়া করে একটা ফু দেয়। তো ফু দেওয়ার পরে উনি বলে যে কি ছিল, আপনি কেন, এটা কি হলো, ফু দিলেন কেন, কি ব্যাপার? তো বলে যে মা, তোমার সাথে একটা অশরীরী জিনিস চলে আসছিল উপর থেকে, তো এরকম সন্ধ্যার সময় যাবা না সাথে বলে উনি তারপর বলে যাও, এখন যাও বাসায়। তো উনি অ্যাপার্টমেন্টে আসে। তো ওই দিন গভীর রাত, ওই ফ্রেন্ড উনি কাজ করছেন পিসিতে রাতে, ভাবি শুয়ে আছেন বিছানায়, ঘুমাই গেছেন। তো এরকম সময় হঠাৎ করে ভাবি মানে ওনার নাম ধরে আস্তে আস্তে ডাকতেছে। ডাকটা অদ্ভুত টাইপের, হ্যাঁ, যে যেমন ধরেন ধরলাম ওনার নাম, ধরেন যে কোনো একটা এক্স ধরলাম আর কি, আস্তে আস্তে ওনার নাম ধরে ডাকছেন। তো নাম ধরে যখন ডাকছেন তখন উনি আস্তে আস্তে বলছে, কি ব্যাপার, ডাকতেছো কেন? তো কোনো রেসপন্স নাই। তো উনি একসময় ওই ইসের থেকে, চেয়ার থেকে উঠে যায়, উঠে যেয়ে ভাবির কাছে যায়, যে বলে কি ব্যাপার, ডাকতেছো কেন? তখন ভাবি মানে ধাপ করে চোখ মেলে, এবং চোখ মেলাটা খুব অস্বাভাবিক, যেমন একটা মানুষ যেটা হঠাৎ শুয়ে থেকে চোখ মেলে, ঠিক সেভাবে চোখটা মেলে। মেয়েতে উনি শুদ্ধ ভাষায় কথা বলতেন সবসময়, উনি ঠিক অশুদ্ধ টাইপের ভাষায়, মানে যেটা কলিক্যাল যে টাঙে আমরা কথা বলি, বলে যে আমাকে ডাকছো কেন, উঠে না কেন ঘুম থেকে, এবং গলার টোনটাই ডিফারেন্ট। তো উনি বেশ থতমত খেয়ে যায়। উনি থতমত খেয়ে যায়, বলে কি ব্যাপার, এবং এতটুকু কথা বলে ভাবি আর কোনো কথা বলতে থাকে না, চুপ করে আসছে, তাকায় আসছে। তো উনি তখন ভাবিকে জোরে ধাক্কা দেয়। তো জোরে যখন ধাক্কা দেয় তখন মনে হয় তার ঘুমটা দ্বিতীয়বার ভাঙলো। ধর্ম করে উঠে বসে চিৎকার চিল্লাচিল্লি করে যে আমি এতক্ষণ এমন একটা জগতে ছিলাম অন্যরকম, আমি তোমাকে ডাকতেছি তুমি শুনতেছো না, চিৎকার করে ডাকতেছিলাম তোমাকে। তখন উনি বলে, না এরকম তো কিছু হয়নি, তুমি আসতে একবার ডাকছো। যাক, রাতটা অনেকক্ষণ ওনারা কাটিয়ে দেয় ওভাবে আর কি, জেগে থেকে। তো ভাবি তো পরে ওখান থেকে চলে যায়, কিন্তু ওই বাসায় আরো ঘটনা ঘটে। ওই বাসাটাতে ওনার এক ফ্রেন্ড, ওই বাসায় এই ধরনের ঘটনা যেহেতু ঘটে, এবং অনেক সময় অনেক অনেক শব্দ শুনে, এটা শুনে, তো ওনার এক ফ্রেন্ডকে উনি এই ঘটনাগুলো বলতো, সে আমাদের বাসা ফ্রেন্ড, মানে অনেকের সাথে আলাপ করতো, আমাদের সাথে আলাপ করছে। তো বললো যে এরকম আমার বাসায় এরকম এরকম ঘটে। সেই একটা ফ্রেন্ড একদিন বলছে, তোর বাসায় কি আছে, সব ফালতু এসব জিনিসের কোনো বেল নাই, হ্যাঁ, আমি এগুলাকে কেয়ার করি না, ভয় পাই না, যাবো তোর বাসায়। তো একদিন ওই ফ্রেন্ডটা আসছে বাসায় দিনের বেলা, তখন এসে বাসায় ঢুকছে। ঢোকার পরে ওনার যে রুমটা, ওনার অ্যাপার্টমেন্টটা, উনি ওখানে একাই থাকেন আর কি। তো ওখানে ঢুকে বসে ল্যাপটপে কাজ করতেছে ফ্রেন্ডটা। তার ওই বাসায় ঢোকার সময় নাকি ফ্রেন্ডটা বলছিল যে এই বাসায় কি আছে, জিন আছে না কি আছে, আমি এগুলো দেখতে চাই, তোরা পারলে আমার কিছু করিস, এরকম কিছু কথা বলে ফ্রেন্ডটা ঢুকছিল। তো ঢুকে ল্যাপটপে কাজ করতেছে বসে বসে। তো এই সময় হঠাৎ করে সে শোনে আর কি, এটা হচ্ছে পরে ফ্রেন্ডের কাছ থেকে শোনা ঘটনাগুলো, কিন্তু ফ্রেন্ডটা শুনে যে জানলার মধ্যে কেউ টোকা দিচ্ছে,
টক 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 করে একটু টোকা দিচ্ছে আর বলতেছে আমাকে ভিতরে ঢুকতে দাও, একটা মেয়ের গলা। তো এটা যখন শুনছে, শোনার পরে সে করছে কি একটু চিন্তায় পড়ছে যে কে এখানে, এবং জানালা যেখান থেকে টোকা মারতেছে ওই জায়গাটা রাসেল ভাই একটা মানে ফাঁকা জায়গা, দুই পাশে আপনার ব্যারিকেড দেওয়া, তালা মারা আর কি, গ্রিল দিয়ে আটকানো, ওখানে যাওয়ার কোনো উপায় নেই আর কি, কোনো মানুষ নর্মালি ঢুকতে পারবে না তালা না খুলে। তো এটা শুনে সে একটু চিন্তা পড়লো, জানলার কাছে যেয়ে দেখে কেউ নাই। তো সে তারপর করলো কি, হেঁটে গেল, যে আমার ওই যে ফ্রেন্ড ওনাকে ডাকলো, দেখে বললো যে এই তোর বাসায় আমি আসছি, এখান থেকে আমি শুনতেছি গিয়ে জানলা নক করে বলছে সঙ্গে ঢুকতে একটা মেয়ের গলা। আমার ফ্রেন্ড বলছে ফাইজলামি করছে নাকি, চল। সে আবার আসছে, এসে উনি জানলাটা খুলছে, জানলাটা খুলে বাইরে যখন তাকাইছে কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা, তালা মারা, ওখানে ঢোকারও কোনো অপশন নাই। তো বলতেছে যে এখানে তো কোনো অপশন নাই, কে ঢুকছে বলে সে বলতেছে এরকম জানলার দিক বাইরে তাকায়, কে ঢুকলো এসে। হঠাৎ করে সে পিছনে ফিরে তাকায়, দেখে একটা আয়না ছিল, ওনার ফ্রেন্ড চেয়ারে বসা, আয়নাটার দিকে তাকায় আছে এবং তার শরীরটা ফ্রিজ হয়ে গেছে, লাইক লকড। মানে একটা মানুষ যখন লকড হয়ে যায় না, ধরেন অনেক সময় মানুষ দেখা যাচ্ছে পুরো মানে শরীর শক্ত হয়ে গেছে, একটা পজিশনে লকড। তো উনি তাকে বলে যে এরকম কেন, কোনো ফাজলামি করতেছে, কিছু করতেছে? তো উনি আসে, এসে করে কি ওকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বলে দেখে, ধাক্কা দিয়ে নড়াচড়ার কোনো খবরই নেই। আর ফ্রেন্ডটা ছিল খুব লিন অ্যান্ড থিন, খুব হালকা পাতলা গঠনের, মানে ধাক্কা দিলে, এবং আমার যে ফ্রেন্ডের কথা বলতেছি উনি বিশাল, ওনার আকৃতি বিশাল, হি অ্যাবাভ 6 ফিট টল, 6 ফিটের উপরে উনি লম্বা এবং বেশ স্বাস্থ্যবান। তো উনি যখন ধাক্কা দিচ্ছে বন্ধুর কিন্তু সরে যাওয়ার কথা, তো বন্ধু দেখছে নড়তেছেও না, শরীর এত স্টিফ। তখন উনি করে কি, তাকে একটা লাথি দেয় জোরে, লাথি দেওয়ার পরেও দেখে যে সে নড়তেছেই না। তখন উনি কি করে, ওনার চাচাকে ডেকে নিয়ে আসে ঘর থেকে, আরেক ফ্ল্যাট থেকে, যায় আসো ওইরকম ব্যবস্থা, কি ব্যাপার। তো দুইজনে মিলে নাকি তাকে উঁচাও করতে পারেনি, কোনো মতো ছেঁচড়ায় আপনার ড্রয়িং রুমে নিয়ে আসে, লিভিং রুমে নিয়ে এসে বসায়। তখন তাকে ওই যে অনেক করা হয়, দোয়া পড়ে ফু দেয়, পানি ছিটায়, এটি করার পর আস্তে 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 এক সময় তার সে হুঁশ ফিরছে, কিন্তু সে কথা বলতে পারতেছে না, সে ইশারায় বোঝাচ্ছে যে সে কথা বলতে পারতেছে না। এই অবস্থায় তাকে অনেক দোয়া টোয়া পড়ে ফু দেয়, পানি খাওয়ায়, তখন তার হুঁশ আসে। তখন জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুই এরকম হয়েছিলি কেন? তখন নাকি সে বলে যখন ওই ফ্রেন্ডটা দরজা খুলছে আর কি, জানলাটা খুলে যখন কথা বলতেছে, এই সময় সে পাশের আয়না দিয়ে দেখে একটা মেয়েটা এসে তার দিকে তাকে হাসে এবং মানে সামহাও তার কাছে এসে তার ভেতরে ঢুকে যায় আর কি, এবং সে ওখানে ওরকম ভাবে ফ্রস্টের মতো হয়ে যায়। হ্যাঁ, এবং সে প্রচন্ড ভয় পেয়েছে, এরপর থেকে সে ওই বাসায় আর আসে না। এরপর ওই বাসার লাস্ট ঘটনা যেটা শুনলাম, হুইচ ওয়াজ লাইক 2 to 3 days ago, 2 দিন বা 3 দিন আগে, এই নতুন বছরই সম্ভবত, ওই ফ্রেন্ডের কাজিন ওনার বাসায় আছে, আর বোনরা আছে আর একটা রুমে শুয়ে আছে ওখানে। তো রাতের বেলা ওনার কাজিনকে, ছোট কি স্কুলে পড়ে, ওকে বলতেছে যে ইউ নো হোয়াট, আই ক্যান সেন্স জিন। রাতের বেলা ঘুমানোর আগে বলতেছে আই ক্যান সেন্স জিন, আমার মনে হচ্ছে এখানে জিন আছে। এটা বলার সাথে সাথে তো কাজিন বলতেছে তা তুমি দুষ্টুমি করতেছো। হ্যাঁ, এটা বলার সাথে সাথে দেখে তার রুমে মধ্যে দরজায় টপ টপ করে নক করছে দুইটা, এবং দুইটা নক যখন পড়ছে তখন তারা কি করছে, আস্তে করে উঠছে, বিছানার থেকে উঠে হেঁটে গেছে, উনি গেছে, আমার ফ্রেন্ডটা গেছে, উনি যে দরজা খুলছে দেখে করিডোর ফাঁকা, কেউ নেই করিডোরে। তো আরেক রুমে বোনরা শুয়েছিল, তাদেরকে জিজ্ঞেস করছে, তারা একদম ঘুমে বেঘোর, তারা উঠেই নেই। কাজিন ভয়ের চোটে বলছে আমি এখানে থাকবো না তোমার সাথে, তোমার এখানে ভয়ের ব্যাপার স্যাপার আছে, আমি তোমার আপুর রুমে যা শুকো। তো ও করছে কি, সেই ওদের রুমে গেছে, যে ওই আপুর হাজবেন্ড ছিল, ওনাদের সাথে থাকার জন্য রুমে ঢুকছে। উনি ওদেরকে ঢোকায় দিয়ে যখন আবার ব্যাক করে রুমে আসছে, রুমে এসে গেটটা লাগানোর সাথে সাথে দেখে আবার ধুপ ধুপ করে নক দরজার মধ্যে। উনি ভয়ের চোটে ভয়ও পাইছে, আবার দরজা খুলছে সাথে সাথে, দরজাটা খোলার সাথে দেখে কেউ নাই, করিডোর ফাঁকা। উনি তাড়াতাড়ি দরজা লাগাই দিয়ে শুয়ে পড়ছে। এটা হচ্ছে লেটেস্ট ঘটনা, এই 2 দিন আগে ঘটছে ঘটনাটা। তো এরকম প্রায় ঘটে, এবং উনি বলছে যে কেউ যদি আসতে চান, আমাদেরকেও বলছে ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম টু কাম অ্যান্ড ইনভেস্টিগেট, অর কেউ যদি আসতে চায়, দেখতে চায়, সে ওয়েলকাম বাসা আসার জন্য। হ্যাঁ, অবশ্যই he can go and stay there. ওকে, সো অনেক ইন্টারেস্টিং। এবং আপনার সবচেয়ে বেশি মানে বেস্ট পার্টটা ছিল এটা, যে ইনভাইট করা সরাসরি, যে আপনি নিজেকে এক্সপেরিয়েন্স করতে পারেন। সো কারো যদি সেই মানে ইচ্ছা থাকে এবং সত্যি কোনো কিছু এক্সপেরিয়েন্স আমরা যাবো রাসেল ভাই, আমরা ইনফ্যাক্ট কাজও করতে পারি, আমরা ওখানে যে আমরা একটা আমাদের কি বলবো, যে আমাদের একটা এপিসোডও আমরা ওখানে করে ফেলতে পারি। ওকে, বাট আমি আসলে আই ডোন্ট ওয়ান্ট টু ফেস দেম আর কি, যে
যেখানে ওখানে থাকেন বা এরকম কিছু একটা। সেটাই দেখা যাক কি হয়। নতুন বছরটা ভাবছিলাম ভালো যাবে। যাক, অলরাইট, চলে যাচ্ছে আবার ফারহানের কাছে তার আর একটি ঘটনা শোনার জন্য। তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আসলে আমাদের পুরনো ঢাকার একটা ঘটনা, এবং এই ঘটনাটা আমাকে শেয়ার করে রাহি ভাই, যার বাসা হচ্ছে সূত্রাপুর। তো ওনাদের এলাকায় একটা ঘটনা, এবং এটা হচ্ছে একটা স্পেসিফিক্যালি একটা বাসার সাথে জড়িত, এবং এই বাসাটার মালিক হচ্ছিল এক ভারতীয় বংশোদ্ভূত হিন্দু জমিদার। তো এই বাসাটা সে এক সময় এক মুসলিম ভদ্রলোকের কাছে সেল করে ভারতে চলে যায় সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে। ওই মুসলিম ভদ্রলোক যখন এই বাসাটাকে প্রথমে কেনে, তো উনি যেটা একটা অদ্ভুত জিনিস স্টোর রুমের দিকে মানে লক্ষ্য করে, যে স্টোর রুমের যে ফ্লোরটা সেখানে অনেক বড় একটা গর্ত, এবং সেটা মোটামুটি একটা অনেক মানে গভীর একটা গর্তের মতো। তো এই গর্তটাকে আশেপাশের প্রতিবেশী যে লোকজন তারা অনেকে বলতো যে এটা একটা সুড়ঙ্গের মতো। তো এরকম সে ওই যখন বাসাটা নতুন কিনে তখন অনেক কিছু চেষ্টা করে যে ভিতরে কি আছে দেখার জন্য, কিন্তু সে মানে এটার আর কোনো সলিউশন পায় না, অনেক কিছু চেষ্টা করার পরেও কিছু পাওয়া যায় না। তো তারপর তারা যেটা করে সেই মানে গর্তটাকে একটা কাঠের তক্তা দিয়ে খুব ভালো মতো বন্ধ করে দেয়। আর যখন সে নতুন এই বাসাটা কিনে, ওই প্রতিবেশী লোকজন বলতো যে বাসাটা একটা অভিশপ্ত বাসা, কেননা এখানকার আগের যারা মালিক ছিল তারা নাকি অনেক মানে খুনটুন করে মানে লাশ এই গর্তটার ভিতর ফেলে দিত। এরকম অনেক ঘটনাই সেই বাসাটা কেনার পরে আশেপাশের প্রতিবেশীর কাছ থেকে শুনতে পায়। কিন্তু এখন কি আর করার, বাসা যেহেতু কিনে ফেলছে এখানেই থাকতে হবে। আর সে ছিল এক ব্যবসায়ী ছিল, এবং সে শ্যামবাজারে চালের ব্যবসা করত। তো যেটা দেখা যেত যে তার বাসার যে স্টোর রুমটা, যে স্টোর রুমটাতে একটা গর্ত পাওয়া যায়, সেই স্টোর রুমটাকে তারা গুদাম ঘর হিসেবে ইউজ করত। এবং প্রত্যেক দিনে দেখা যেত যে চালের বস্তা সেই গুদাম ঘরে জমা রাখা হতো, এবং একসময় আবার সেটা দোকানে নিয়ে যাওয়া হতো। তো প্রায় সারাদিনই ওই গুদাম ঘরটা প্রায় খোলা থাকতো, স্টোর রুমটা প্রায় সারাদিনই খোলা থাকতো। তো তারপর যেটা হয় যে এক বুড়ো চাচাকে মানে কেয়ারটেকার মানে রাখে তারা ওই বাসায়, এবং তার কাজ ছিল যে প্রত্যেকদিন রাতে যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন ওই স্টোর রুমটাকে ভালো মতো ফ্রেশ করে দেয়া, এবং বাসার স্টোর রুমটার আগে অনেক বড় একটা করিডোরের মতো জায়গা ছিল, সেই জায়গাটাকে খুব ভালো মতো পরিষ্কার করে দেয়া। তো এই কাজই সেখানে সে করত, এবং সে একতলায় ওই স্টোর রুমের পাশে 2-3টা ছোট ছোট রুম ছিল, সেখানেই থাকতো, এবং আরো কয়েকটা রুম প্রায় খালি পড়ে থাকতো, কেউ থাকতো না সেখানে। তো একদিন রাত্রে সে তার কাজ শেষ করে স্টোর রুমটাকে ভালো মতো লক করে তার রুমে ঘুমাতে গেছে। তো গভীর রাত্রের দিকে তার কানে একটা শব্দ আসলো, সেটা হচ্ছে হঠাৎ করে মনে হচ্ছে কেউ যেন গেট নক করছে, এবং সেটা গেট নক করছে ওই স্টোর রুমের ভেতর থেকে। মনে হচ্ছে যে স্টোর রুমটাতে একটা গর্ত ছিল, ওই স্টোর রুমটা থেকে মনে হচ্ছে ভেতর থেকে কেউ অনেক জোরে জোরে গেট নক করছে। এবং এটা শোনার পরে তার ঘুম ভেঙে গেল, এবং সে ভয় পাওয়া শুরু করলো যে কি ব্যাপার। স্টোর রুমটাকে সে একটু আগে তালা মানে লক করে আসছিল, কিন্তু হঠাৎ করে সেটার ভিতরে আবার কে থেকে যাবে, মানে সেখান থেকে কে বা গেট নক করবে। খুব আনইউজুয়াল একটা বিষয় ছিল। এবং সে নাকি ওই যে বিশাল বড় করিডোরটা ছিল সেখানেও কিছু অদ্ভুত শব্দ শুনতে পেত, এবং সেটা হচ্ছে অনেকটা কেউ যদি লাঠিতে ভর দিয়ে হাঁটে, মানে কারো যদি পা খোড়া থাকে এবং লাঠিতে ভর দিয়ে হাঁটে, যেরকম ঠুকঠাক একটা শব্দ হয় রাতের বেলা, ঠিক সেরকম একটা শব্দ সে শুনতে পেত। মনে হচ্ছে করিডোরের এপাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে কেউ হাঁটে। তো এইগুলো মানে সে মানে শুনতো এবং প্রচুর ভয় পেত। এবং এই বাসার আগের যে ইতিহাস সেটাও তার জানা ছিল, মানে এরকম আশেপাশে লোক থেকে শুনে সে মানে জানতো যে বিষয়গুলা। তো তখন মানে সে তার সাহস হতো না যে রুমের দরজাটা খুলে দেখবে যে কে হাঁটে আসলে। সে প্রচুর ভয় পেয়ে যেত। এভাবে প্রায় মোটামুটি রেগুলারে সেরকম কিছু একটা শব্দ সে শুনতে পেত প্রত্যেকদিন রাতে। এবং সে একদিন চিন্তা করলো যে না, এই ঘটনাগুলো বাসার যে মালিক সেই মালিককে বলে দিবে। এবং সে মালিককে বলল, কিন্তু বাসার মালিক তার কোনো কথাই বিশ্বাস করলো না। সে বললো যে তুমি বুড়ো হয়ে গেছো, মানে উল্টাপাল্টা শুনেছো, এগুলো আমার ঠিক না আসলে, মানে এরকম কিছু হচ্ছে না আসলে। তো তার কথা কেউই বিশ্বাস করতো না। এভাবে আরো কয়েকদিন কেটে গেল, এবং তারপরে একদিন রাতে সে তার কাজ শেষ করে মানে স্টোর রুমে ভালো মতো লক করে সবকিছু মানে পরিষ্কার করে করিডোরটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে তার রুমে ঘুমাচ্ছে। ঠিক গভীর রাতের দিকে আবারও সেই মানে গেট নক করার শব্দ, কিন্তু আজকে গেট নকটা স্টোর রুম থেকে হচ্ছে না। আজকে শব্দটা শোনা যাচ্ছে তার রুমে কে যেন এসে গেট নক করছে, এবং সেটা কয়েকবার নক করার পরে তার নাম ধরে কে যেন একবার একটা পুরুষ কণ্ঠে ডেকে তারপর একদম নিশ্চুপ, আর কিছু শোনা যাচ্ছে না। তখন তার ঘুম ভেঙে যায়, এবং সে মনে করে হয়তোবা দোতলায় বাসার যে মালিক থাকেন ফ্যামিলি নিয়ে, হয়তোবা সেই হয়তোবা তাকে নক করে ডেকেছে কোনো একটা কাজের জন্য। সে যেটা করে যে রুমের দরজাটা খোলে, এবং সে যেটা দেখে যে সম্পূর্ণ করিডোরটা একদম খালি।
কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, কিন্তু একটু আগে সে কে যেন তাকে ডেকে গেছে। সে যখনই রুমের ভিতরে ঢুকবে এবং দরজাটা লাগিয়ে দিবে, সে তার চোখে পড়লো করিডোরটার আরেকটা প্রান্তে কে যেন দাঁড়িয়ে আছে। মানে দূরে অন্ধকারে সে ঠিক মতো অস্পষ্টভাবে একটা মানুষের প্রতিচ্ছবি দেখতে পেলো এবং সে অনেক ডাকাডাকি শুরু করলো যে আপনি কে আসলে, মানে কাকে চান, কিন্তু সেটা কোনো অ্যান্সারই দিল না। সে সাথে সাথেই ওই যে ছায়া মূর্তিটার দিকে মানে হাঁটা শুরু করলো এবং একটা সময় সে দেখলো যে এটা আসলে কোনো পুরুষ না, এটা হচ্ছে একটা বৃদ্ধা মহিলার মতো, এবং সেটা হচ্ছে যে একটা শাড়ি পরা ছিল এবং ছোট, মানে অনেক বেটে গরমে একটা বৃদ্ধা মহিলা মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এবং তার হাতে একটা লাঠির মতো শব্দ। এবং সে তখন এটা দেখার সাথে সাথে তার মনে পড়ে গেলো গত রাতের কথাগুলো, কিছুদিন আগে যে ঠুকঠাক শব্দ সে শুনতে পেত, ঠিক সেই কথাটা মনে পড়ে গেল। সে বুঝলো যে মানে উনি এই জিনিসটাই হয়তো বা মানে আগে শুনতো, এই ঘটনাটাই আগে শুনতো, এবং সে যেটা করলো সে সাথে সাথে মানে পালিয়ে দেখার চেষ্টা করলো যে ওটা আসলে কোথায় যায়। এবং ওটার চেহারা সে কিছুই দেখলো না, দেখলো যে ওটা দিব্যি হেঁটে সেই স্টোর রুমের দিকে যাচ্ছে এবং স্টোর রুমের দরজাটা খুলে সেই স্টোর রুমটার ভিতরে ঢুকে গেল। সে সাথে সাথে মানে ভয় পেল এবং প্রচন্ড জোরে তার রুমের দিকে চলে আসলো এবং তার বুঝতে ভুল হলো না এটা আসলে কোনো মানুষ না। এবং সে তখন ভাবলো এটা কিভাবে সম্ভব, স্টোর রুমের তালা তখনও লাগানো ছিল এবং স্টোর রুমের চাবিটা তার কাছে ছিল, এটা কোনোভাবেই সম্ভব না যে স্টোর রুমের দরজাটা খুলে সেটার ভিতরে ঢুকে যাওয়াটা। তো তারপরে এই ঘটনাটা সে তার বাসার যে ওনার তার সাথে শেয়ার করলো। তারপরে একই কথা হলো, তার কথা কেউ আর বিশ্বাস করলো না। তারা সবাই বলে যে তুমি হয়তো ভুল দেখেছো রাতের বেলা, এবং তোমার এইসব ঘটনা শুনে বাসার ছেলেমেয়েরা প্রচন্ড ভয় পায়, তোমাকে আর কাজে রাখা যাবে না, এরকম অনেক কথাই বললো। তারপর ওই কেয়ারটেকার মানে যেটা চিন্তা করলো আসলে এই বাসায় আর কাজ করা যাবে না, কারণ এই বাসায় অনেক প্রবলেম সে মানে নিজের চোখেই দেখেছে। তারপর যেটা করলো যে সে মানে চিন্তা করলো যে কয়েকদিন পরে কাজটা ছেড়ে দিবে। তার 2 থেকে 3 দিন পরের ঘটনা, এবং এটা হচ্ছে সেই দিন রাত্রে ওই কেয়ারটেকার প্রচন্ড অসুস্থ ছিল এবং সে যেটা করলো যে সবকিছু মানে কাজ শেষ করে যখন সে মানে ঘুমাতে যাবে স্টোর রুমটাকে লক করে, সে স্টোর রুমটাকে লক করতে ভুলে গেল এবং সে ওটাকে খোলা রেখে তার রুমে ঘুমাতে চলে গেল। ঠিক একইভাবে গভীর রাত্রের দিকে আবারও একই ধরনের ঠুকঠাক শব্দ সে শুনতে পেল। কে যেন তার মানে রুমে এসে মানে নক করলো এবং নক করে আবার কিছুক্ষণ চুপ হয়ে গেল। কিন্তু সে চিন্তা করলো যে না, আজকে সে এটা বের করেই ছাড়বে আসলে কে মানে গেটটা নক করে যায়। সে সাথে সাথে রুমের দরজা খুললো এবং দেখলো যে বাইরে করিডোরে কেউ নেই। দূরে সে স্টোর রুমটা দেখা যাচ্ছে এবং স্টোর রুমটার দরজা সম্পূর্ণ খোলা। তখন তার মনে পড়ে গেল স্টোর রুমটাতে মানে তালা লাগাতে সে আজকে ভুলে গেছে। সে সাথে সাথে চাবি এবং তালাটা নিয়ে স্টোর রুমটার দিকে হাঁটা শুরু করলো এবং সে যখন স্টোর রুমটার দিকে একদম সম্পূর্ণ এসে পড়লো, সে দেখলো যে ঠিক সেই গর্তটা কাঠের তক্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক সেখানে একজন সেই বৃদ্ধ মহিলাটা বসে আছে। সে সাথে সাথে জিজ্ঞেস করলো যে আপনি কে এবং মানে কাকে চান। তখন সেটা মানে কোনো কথাই তার সাথে বলে না এবং সেটা পেছনেও ঘুরে না। তখন সে যেটা করলো যে সামনে গিয়ে ওই জিনিসটাকে ধরলো। সে এটা ধরার সাথে সাথে যেটা ফিল করলো যে প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছে কোনো একটা বরফ সে টাচ করলো। সাথে সাথে সে বুঝলো যে এটা আসলে কোনো মানুষ না, সে আবারও হয়তো মানে কোনো একটা সমস্যায় পড়ে যাবে এখন। সে সাথে সাথে সেখান থেকে যখনই পালাবে সে দেখলো যে ওটা দিব্যি তার দিকে ঘুরে তাকালো এবং ওটা যখন তাকালো সে যেটা দেখলো যে ওটার কোনো বৃদ্ধ মহিলা না, পিছন থেকেই দেখে মনে হচ্ছিল যে এটা কোনো বৃদ্ধ মহিলা হবে, সাদা শাড়ি পরা ছিল যেহেতু, কিন্তু ওটা কোনো বৃদ্ধ মহিলা ছিল না। ওটা সম্পূর্ণ চেহারা বার্ন ছিল, মনে হচ্ছে সারা শরীর পুড়ে গেছে এরকম কিছু একটা অবয়ব, এবং ওটার মানে নাক ঠোঁট কিছুই দেখা যাচ্ছিল না, শুধু দুটো সাদা সাদা চোখ সে দেখতে পেলো। তখন সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো। সাথে সাথে সে অদ্ভুত জিনিসটা তার গলা চেপে ধরলো এবং এরপরে আর তার সাথে কি হয় সে কিছুই জানে না। এরপর দিন সকালবেলা ওই কেয়ারটেকারকে বাসার যারা সদস্য ছিল তারা অনেক খোঁজাখুঁজি করে, তাকে কোথাও পাওয়া যায় না। শেষ পর্যন্ত ওই স্টোর রুমের তালা ভেঙে যখন ভিতরে ঢুকে স্টোর রুমের ভিতরে, তখন দেখে যে সে মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং তার সমস্ত শরীরে লাল লাল মানে আঁচড়ের দাগ মানে, এবং মনে হচ্ছে কেউ ধারালো নখ দিয়ে তাকে আঁচড় দিয়েছে। এবং পরে এই ঘটনাটি সে সবার সাথে শেয়ার করে এবং যেটা অদ্ভুত বিষয় ছিল যে ওই স্কেয়ার থেকে তাকে স্টোর রুমের ভিতরে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। এবং অদ্ভুত বিষয় সেটা হচ্ছে যে এই তালাটা আসলে কে লাগালো তাকে বাইরের দিক থেকে। তো এই ছিল ঘটনা আমার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। এই ঘটনাটি অনেক আগের এবং অনেক ভয়ঙ্কর একটি ঘটনা। আমি মাহমুদ শোয়েব, বগুড়ার এয়ারপোর্ট এলাকা থেকে বলছি। অনেক বছর আগের কথা। হরিপদ ছিল একজন ভ্যান চালক। দিন রাত খেটে তার সংসার চলে। প্রায় প্রতিদিনই তাকে গভীর রাতে নির্জন রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। সেই রাতেও সে তার ভ্যান নিয়ে বাড়ি ফিরছিল। চারিদিকে শুনশান, রাস্তায় একটিও লোক নেই। চাঁদের আবছা আলো
দূরের মাঠ আর জঙ্গল যেমন গা ছমছম করছিল। সে একটি পুরনো শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল, যেখানকার গাছপালাও দিনের বেলাতে কেমন যেন আঁধার হয়ে থাকে। ঠিক তখনই সেই নিশীথে রাতে একটি মিষ্টি মেয়েলি কণ্ঠ তাকে ডাকলো, ও ভ্যানওয়ালা, একটু দাঁড়াও, ভ্যানওয়ালা, একটু দাঁড়াও, আমি যাব। তো এরপরে হরিপদ প্রথমে শুনতে পায়নি, মনে করে ভ্যান চালাতে থাকে, মানে মানে হরিপদে ভান করেছে আমার, ঠিক আছে। কিন্তু কিছু দূর যেতে আবার সেই ডাক, হরিপদ, আমি যে তোমায় ডাকছি, একটু দাঁড়াও না। হরিপদ এবার চমকে উঠলো এবং সেই নির্জন রাস্তায় তাকে নাম ধরে ডাকছে কে। সে সাহস করে পিছনে তাকালো এবং দেখলো শ্মশানের গেটের কাছে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে, ভয়ে হাত পা তার ঠান্ডা হয়ে গেল। লোক হারানোর ভয়ে মানে সে সাহস করে তার ভ্যান থামালো এবং মহিলাটি এগিয়ে এসে ভ্যান নিয়ে উঠলো কিছু না বলেই। হরিপদ জানতে চাইলো, কোথায় যাবেন দিদি? মহিলাটি কেবল বলল, ওই তো সামনের গঞ্জের বাজার পর্যন্ত চল, সেখানেই নেমে যাব। হরিপদ ভ্যান চালাতে শুরু করলো। কিছুক্ষণ চলার পর হরিপদ কেমন যেন অস্বস্তিকর মানে ফিল করতে লাগলো। ভ্যানটি হঠাৎ অতিরিক্ত ভারী মনে হচ্ছে, যেন সে অনেক ওজন নিয়ে চলছে। অথচ সেই মহিলাটাকে দেখে মনে হচ্ছিল যে তিনি অতটা ভারী হবে না, মানে ছিমছাম বললে চলে। সে একবার আয়নার পিছনে ফিরে তাকিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু কাজটা কেমন যেন ঘোলাটে দেখাচ্ছে। ফ্যান অতিরিক্ত জোরে চলছিল, কিন্তু মহিলাটি একদম নীরব ছিল। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। খানিকটা পথ যেতেই হরিপদর চোখ পড়লো বাজার তো এখনো অনেক দূর, অথচ ভ্যানে তার ঠিক পিছনে বসা মহিলাটির পা ভ্যানের পাটাতন পর্যন্ত স্পর্শ করে নাই, সে শূন্যে ভাসছে। এই দৃশ্য দেখে হরিপদর শরীর ভয়ে জমে গেল। ভয়ে সে কথা বলতে পারছিল না। কোনো মতে দাঁতে দাঁত চেপে আরো দ্রুত ভ্যান চালাতে শুরু করলো। বাজার যখন আর বেশি দূরে নেই, ভ্যানটি একটি পুরনো বট গাছের পার হতেই হরিপদে প্রাণপণে ব্রেক চেপে ভ্যান থামালো এবং ভয়ে কাঁপতে কাঁপতে সে পিছনে তাকিয়ে দেখলো ভ্যান একদম ফাঁকা, কেউ নেই। সেই মহিলা উধাও, কিন্তু ভ্যানটি এখনো ভীষণ ভারী হয়ে আছে। হরিপদ চিৎকার করে ভ্যান ফেলে একবারে দৌড় লাগাইছিল। পরের দিন সাহস করে সে আর ভ্যান আনতে সাহস করে জোগায়া ভ্যান আনতে গেলে দেখে ভ্যানটি ঠিক জায়গাতেই আছে, এবং কিন্তু তার উপর যেন কাঁচা মাটির স্তূপ, যেন ভারী কিছু তার উপর চাপানো ছিল। হরিপদ আর কোনো দিন একা গভীর রাতে সেই রাস্তায় ভ্যান চালায়নি। সেই রাতের ঘটনা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। সেই থেকে এলাকার লোক জানে, গভীর রাতে নিশুতি ডাক শুনলে বা সাদা শাড়ি পরা কোনো মহিলাকে একা দেখলে সামনে থামতে নেই। অনেক সুন্দর একটি ঘটনা লিখেছেন। যাই হোক, আমরা আরেকটি ঘটনা পড়বো, সেটা হচ্ছে একটা ট্রাক ড্রাইভার লিখেছেন আমাদের গল্পের লিখেছেন একজন ব্যক্তি, আমাদের মডারেটর। যাই হোক, লিখেছেন আমাদের গল্পের মূল নায়ক হচ্ছে নূর মুহাম্মদ, বছর প্রায় 40-এর কাছাকাছি, একজন মজবুত চেহারা ট্রাক ড্রাইভার। দীর্ঘ 10 বছর ধরে সে দিন রাত মাল পরিবহন করছেন। শীতকাল শুরু হয়েছে, রাত গভীর হওয়ার সাথে সাথে কুয়াশা ঘন হচ্ছে। সেদিন রাতে নূর একটি সিমেন্টের বোঝাই ট্রাকে নিয়ে শিলচরের পাহাড়ের রাস্তা ধরে যাচ্ছিল, এবং রাস্তাটি অত্যন্ত নির্জন। দুপাশে ঘন জঙ্গল, আর কিছু দূর পর গভীর বড় অনেকগুলো খাদ, একটু পরপরই গভীর খাদ। রাত যখন 2টা 2:30, চারিদিকে কেবল ট্রাকের ইঞ্জিনের শব্দ আর তার নিজের জেগে থাকার চেষ্টা। হঠাৎই সেই তার ডান লুকিং গ্লাসে দেখতে পেল
একটি লাল রঙের পুরনো মডেলের ট্রাক দ্রুত গতিতে তার দিকে আসছে। ট্রাকটির হেডলাইট খুব জোরালো নয়, কিন্তু ধীর গতিতে এসে সে নূরের ট্রাকের ঠিক পিছনে দাঁড়িয়ে পড়ল। নূর ভাবলো অন্য কোনো চালক হবে, হয়তো সেই একসাথেই কিছুটা পথ যাওয়ার জন্য এরকম ভাবে আসলো। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটনাটি অদ্ভুত মোড় নিল। পিছনের ট্রাকটি অস্বাভাবিকভাবে ঘন ঘন হর্ন দিতে শুরু করলো, যেন সে জোরে জোরে জোর করে নূরকে ওভারটেক করতে চাইছে। কিন্তু সেই পাহাড়ি রাস্তায় ওভারটেক করাটা খুবই বিপজ্জনক। বিরক্ত হয়ে নূরের গতি কমিয়ে দিল। ভাবলো সে পাশ দিলে ঝামেলায় মিটাবে, মানে সে সাইড দিলে, নূর ভাবলো আমি একটু সাইড দিই, ওই গাড়িটা চলে যাবে। কিন্তু অবাক কাণ্ড, নূরের গতি কমাতেই পিছনের ট্রাকটিও গতি কমিয়ে দেয়। তার ট্রাকের সাথে একই গতিতে চলতে শুরু করে। নূর এবার একটু ভয়ই পেল। সে গতি বাড়ালো, পিছনের ট্রাকটিও আবারও গতি বাড়ালো। সে গতি কমাতে সেও আবার গতি কমালো। কি একটা অদৃশ্য খেলা! হঠাৎ নূর দেখলো তার লুকিং গ্লাসটা কেমন যেন ধোঁয়াটে দেখাচ্ছে, এবং সে ঘাড় ঘুরিয়ে সরাসরি পেছনে তাকালো। তার বুকের রক্ত তখন সাথে সাথে হিম হয়ে গেল। ট্রাকটি তার থেকে মাত্র কয়েক হাত দূরে, কিন্তু ট্রাকে কোনো ড্রাইভার বা কোনো হেডলাইট জ্বালানো নেই। অথচ কিছুক্ষণ আগেও সে আলোর আভাস দেখেছিল। এত কাছে থাকা সত্ত্বেও ইঞ্জিন বা চাকার কোনো আওয়াজ আসছে না। ট্রাকটি যেন নিঃশব্দ হয়ে ভেসে চলছে, এমন একটি অবস্থা। সবচেয়ে মারাত্মক দৃশ্য যেটা ছিল, কুয়াশার মধ্য দিয়েও সে দেখলো ড্রাইভারটির সিট সম্পূর্ণ ফাঁকা, এবং এই পাহাড়ি রাস্তায় গাড়ি এমনি এমনি আসতেছে, কেউ স্টিয়ারিং ধরে নেই। এটা একটা ভয়ের বিষয়। নূর ভয়ে চিৎকার করে উঠলো, কে কে চালাচ্ছ গাড়িটি? এক মুহূর্ত দেরি না করে সে চোখ বন্ধ করে জোরে ব্রেক চাপলো। ট্রাকটি বিকট শব্দে থেমে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সেই স্টিয়ারিং ধরে বসে রইল। তার মনে হলো এখনই যেন অদৃশ্য ট্রাকটি এসে তাকে ধাক্কা মারবে। কিন্তু খানিকক্ষণ পর সে সাহস করে পিছনে ফিরে তাকালো, দেখলো সেখানে কোনো ট্রাক নেই। পুরো রাস্তাটি ফাঁকা, এমনকি অনেক দূরেও কোনো গাড়ির আলোর চিহ্ন নেই। নূর সেদিন সেখানে ট্রাকটি থামিয়ে রাতটা কাটিয়েছিল, এবং ট্রাক থেকে নামার সাহস সে পায়নি। পরের দিন সকালে যখন সে ট্রাকটি নিয়ে এগোতে শুরু করলো, তখন সে দেখতে পেল ট্রাকের পেছন দিকে একটি বাম্পার ছিল। সেখানে 3টি গভীর লম্বা আঁচড়ের দাগ, যেন অদৃশ্য কোনো পশু সেখানে থাবা দিয়েছে, এমন একটা অবস্থা। এবার নূর বুঝেছিল যে সে রাতে এক নিস্তব্ধতা শিকারী থাপ্পড় মেরেছিল, এবং সেই থেকে নূর গভীর রাতে কোনো ট্রাককে অস্বাভাবিকভাবে অনুসরণ করতে দেখলে ভয়ে চোখ বন্ধ করে শুধু আল্লাহ ভরসা বলে দ্রুত গন্তব্যের দিকে এগিয়ে যেত। যাই হোক, গল্পটি কেমন লাগলো? খুবই ভালো ছিল ঘটনাটি। আর এই ড্রাইভারদের ঘটনা বেসিক্যালি এইরকমই হয়। এই ড্রাইভারদের আরো অনেক ঘটনা আছে, আপনারা যদি চান শোনানো হবে। যাই হোক, আমরা বেশি সময় নিব না। আমি বলবো যে আমরা প্রতিদিন ঘটনাগুলো এইভাবে পাঠাতে চাই ভাইয়া। আপনারা এইভাবে ঘটনা যাতে পাঠাতে পারি, কারণ নিজের ভয়েসে ঘটনা দিলে খুবই ভালো লাগে, আনন্দিত মনে হয়। আর আমার নিজের ঘটনা পড়া আর নিজে পড়ার মধ্যে অনেক তফাৎ। যাই হোক, ঘটনা ভালো লাগলে সবাই একটু বলবেন যে ঘটনাটি আসলেই ভালো লেগেছিল, কমেন্ট করবেন ফটাফট। যাই হোক, আসসালামু আলাইকুম। এই ছিল আমার ঘটনা ভাইয়া। লিসেনার্স, আজকের এই ইমেল এপিসোডটি এতদূর পর্যন্তই। যারা সম্পূর্ণ ইমেল এপিসোডটি শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে বাছাই করা ইমেল এপিসোডগুলো রাত 10টার দিকে আপলোড করা হয়। আপনারা জানেন আমরা আপনাদের থেকে ঘটনা কালেক্ট করে নিয়ে অনেক ঘটনা বলে থাকি এই এপিসোডগুলোর মধ্যে। এবং আপনারা এটাও জানেন যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এমনও একটা কথা বলা আছে যে আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের নিজেদের ভয়েসও কিন্তু সরাসরি পাবলিশ করতে পারেন। তাই আমি বলবো আপনারা সরাসরি আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন, রেকর্ড করে অথবা মেইল করে। অনেকে বলে ভাই আমার কণ্ঠ ভালো না, আমি লিখে পাঠাবো, তারা অবশ্যই ঘটনা লিখে পাঠাবেন। এবং যারা বলে ভাই আমার খুব ইচ্ছা যে আমি নিজে থেকে ভয়েস গুলো রেকর্ড করে আমার ভয়েস শোনাতে চাই,
আমি বলবো ওকে, ওয়েলকাম, নো প্রবলেম, আপনি ঘটনা রেকর্ড করে আমাদেরকে ঘটনা পাঠাবেন। তো যাই হোক, এই ছিল আজকে ঘটনা। আপনারা কিন্তু আপনাদের মতো কিছু অডিয়েন্সের ঘটনা শুনেছেন, ইমেইল এবং ঘটনা শেষে কিন্তু রেকর্ড করা হয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু একটি আপুর কণ্ঠে ঘটনা শুনেছেন আপনারা, তার নিজের ভয়েস দিয়ে ঘটনা বলার খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, আপনারা যদি চান তাহলে আমাদেরকে ভয়েস মেইল পাঠাতে পারেন। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোডে। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি একজন হিন্দু পরিবারের ছেলে। আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনার সাথে শেয়ার করব। ঘটনার স্থান হলো টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী এলাকার সাহাপাড়ায়। আমার নাম শাওন। চেয়েছিলাম আমি নিজেই ঘটনাটি নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু ভাবলাম আপনি পড়ে শোনালে হয়তো ঘটনাটি আরো অনেক ভালো এবং অনেক প্রফেশনাল হবে। কিন্তু ভাবলাম আপনি পড়ে শোনালে বেশি ভয়ঙ্কর শোনা যাবে। গুছিয়ে না বলার জন্য দুঃখিত। ঘটনাটি আমার সাথে ঘটে 2021 সালে। আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান শুরু হয়েছিল, আমরা যে অনুষ্ঠানকে কীর্তন বলে থাকি। অনুষ্ঠানটি 4-5 দিন যাবত উদযাপন হয়। তখন রাত প্রায় 1টা থেকে 1:30 বাজে। আমরা অনেকজন, প্রায় 6-7 জন মিলে একটা খেলা খেলছিলাম। খেলাটির নাম একটু অদ্ভুত হলেও বলছি, খেলাটির নাম হলো পলানটুক। নিয়ম হচ্ছে একজন পুলিশ হবে আর বাকিরা সবাই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে লুকিয়ে থাকবে। আর একটা কথা বলে রাখি, আমার মানে আমার যেখানে আমরা যেখানে খেলছিলাম সে জায়গায় একটা শ্মশান আছে, আর সেখানে একটি বড়সড় গাব গাছ রয়েছে। সবাই যার যার মতো লুকিয়ে পড়েছে। আমি আর আমার এক মামা, তার নামটা উল্লেখ করলাম না, আমরা দুজন মিলে উঠে পড়লাম সেই গাব গাছের মাথার দিকে। আমরা মনে করছিলাম যে গাছ বা গাছে উঠলে আমাদের দুজনকে খুঁজে পাবে না। আমরা দুজনে চুপ করে গাছের একটা ডালে লুকিয়ে পড়লাম। খানিকক্ষণ বাদে মামা আমাকে বলল যে উপর থেকে একটা সাদা কি যেন আমাদের দিকে তেড়িয়ে আসতেছে। আমি শুধু মামারে বললাম, মামা ভয় দেখিও না, চুপ থাকো। তখন মামা গাছ থেকে নেমে গেল। আমি ভাবলাম আমাকে ভয় দেখানোর জন্য সে হয়তো গাছ থেকে নেমে চলে গেল। আমি আমার মতোই গাছের ডালে বসে রইলাম। ঠিক তখন আমি লক্ষ্য করলাম আমার ঠিক ওপরে সাদা রঙের একটা অবয়ব শূন্যে ভাসছে। আমি তখন এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আমার হাত পা সবকিছু অবশ হয়ে আসছিল ভয়ে। ওই অবয়বটার পুরো শরীর ছিল শুধু হাড়। আমাদের এলাকার ভাষায় আমরা এই ধরনের অবয়বকে কঙ্কাল নামে চিনে থাকি। যাই হোক, ঠিক সেই সময় সেই কঙ্কালটা তার হাত দিয়ে আমার পার ডালের সাথে বেঁধে ফেলল। প্রায় 2 থেকে 3 মিনিট সে আমাকে বা আমার সাথে ছিল। অনেকভাবেই ভয় দেখাচ্ছে সেই ভয়ঙ্কর অবয়বটা। খানিকক্ষণ বাদে আমার মনে হলো আগুন দেখলে বা আগুনের কথা শুনলে এই সব জিনিস ভয় পায়। তখন আমি তাকে বললাম, আমার কাছে আগুন আছে, আমাকে ছেড়ে দাও, না হলে তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে দিব। তখন সে আমার পাটা ছেড়ে দেয়। আমি তখন ওই আমি তখন আমি ফিরলে দেখি আমাকে ঝাড়ফুঁক করা হচ্ছে। আমার শরীরে ভীষণ জ্বর। প্রায় 1 মাস পরে আমি সুস্থ হই। এই বলে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনার কাছে শেয়ার করলাম।
ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, ঘটনাটি কতটা সত্য জানি না, তবে ঘটনাটি সে আমাকে মেইল করে পাঠিয়েছে, খুবই ভালো লাগছে। আমাকে যেই ঘটনা দেবে মেইল করে আমরা তারই ঘটনায় পড়ে শোনাবো। আর কে কোথা থেকে ঘটনা দেখছেন তা অবশ্যই কমেন্ট করবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য ভূত এফএমে নতুন নতুন ঘটনাগুলো পাবলিশ করছি, এবং আমরা নতুন করে যেই সিস্টেমটা চালু করেছি যে আপনারা আমাদেরকে মেইল পাঠাবেন, এইভাবে আমরা সেই মেইলগুলো আপনাদেরকে প্রতিদিন আপনাদের পাঠানো মেইলগুলোই পড়ে শোনাবো। যাই হোক, আমরা প্রতিনিয়ত এরকম একটা সুযোগ নিয়েছি ভূত এফএমকে দীর্ঘ টাইম ধরে ধরে রাখার জন্য। আপনাদের পাশে পেলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো হয়। আর প্রতিনিয়ত এরকম করে এক একটা ঘটনা যদি আপনাদের সামনে তুলে ধরা হয় কেমন লাগবে তা কমেন্ট করে জানাবেন। এবং প্রথম এইরকম ভাবে ফেস দিয়ে ঘটনা বলা খুবই একটা ইয়ের বিষয়। আমরা এছাড়াও অনেক ঘটনা বলি, পাঠাই আমাদেরকে, আমরা অডিও রেকর্ড করি, সেগুলো এডিট করি, কিন্তু আজকেই প্রথম যে আমরা ফেস দিয়ে সরাসরি ঘটনা বলছি। ইনশাআল্লাহ যদি আপনাদের ভালোবাসা আরো বৃদ্ধি পায় তাহলে আমরা আমাদের এখানেই এখন থেকে আরজে রাসেল ভাইয়ার মতো অডিয়েন্স গুলো নিয়ে এসে ঘটনা বলাবো। তো যাই হোক, এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম। আজকের ঘটনাগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত রাত 10টায় এরকম ঘটনা আপলোড করে থাকি। আপনারা যারা ভূত এফএম শুনতে ভালোবাসেন, ভূত এফএম এর সঙ্গে অনেক দিন ধরে আছেন, তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন যে ভাইয়া সরি যে ভাইয়া ভূত এফএম খুব ভালোবাসি, ভূত এফএমকে আর অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। যদি এরকম চিন্তা ভাবনা থাকে আপনাদের, বা আমাদেরকে সায় দেন, আমাদের ঘটনা শোনেন, তাহলে অবশ্যই আমরা বলবো যে আপনার নিরাশ হবেন না। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে রাত 10টায় ঘটনা ছাড়বো। গতকাল একটা প্রবলেমের কারণে ঘটনার সাথে পারিনি। অনেকে আমাকে কমেন্ট করেছেন ভাইয়া আজকের এপিসোড কোথায়। তো আজকে আপনাদের জন্য অনেকগুলো চ্যানেলে ঘটনা ছাড়া হবে। আপনারা সবাই ভূত এফএমকে যে এত ভালোবাসেন তা আসলে কল্পনার বাহিরে। ভূত এফএম ইউটিউবে অনেক ভালো একটা জায়গা করে নিয়েছে। আমরা বলবো যে ভূত এফএমকে আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যাব, এবং এই ইউটিউবের মাধ্যমে আমরা এই ভূত এফএমগুলোকে শুনবো। যাই হোক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। তার আগে যারা ঘটনা আমাদেরকে পাঠাতে চান তারা অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠাবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে ঘটনা শোনাই। প্রত্যেকটা ঘটনার শেষে আমার যে অডিয়েন্স, মানে আপনাদের মতো যে অডিয়েন্স আছে যারা ঘটনাগুলো শুনে প্রতিদিন, তারাও ঘটনা পাঠাতে চায় এবং ঘটনা পাঠায়। সেই ঘটনাগুলোই আমরা কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরি। যাই হোক, আপনাদের কাছে যদি ঘটনা থাকে তাহলে অবশ্যই ঘটনাগুলো দেবেন। প্রত্যেকটা বাছাই করা ইমেল এপিসোডের শেষে বা ঘটনার শেষে আপনাদের পাঠানো ঘটনাগুলো শুনতে পারবেন। এই চ্যানেলে সেই সুযোগটা রয়েছে। রাত 10টায় প্রতিদিন খেয়াল রাখবেন এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।